হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব সিবিপিবিইউ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তাদের আজকে 6 সেমিস্টারের মেজর পেপার 10 এর জন্য যে টপিকটা আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য সেটা হলো স্বাধীনোত্তর ভারতে হলো নারী আন্দোলন। ঠিক আছে, স্বাধীনোত্তর ভারতে বা স্বাধীনতার পরবর্তী সময়ে নারীরা কিভাবে আন্দোলন করে গেছে, তো সেই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এটা থাকবে তোমাদের 6 সেমিস্টারের মেজর পেপার 10 এর আলোচনার বিষয়। ঠিক আছে, তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি, তোমরা এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে পুরো সেমিস্টারের কোর্স ফি অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে, যেই অ্যাপ্লিকেশনের নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে এবং বিভিন্ন কোর্সগুলো যে রয়েছে এই অ্যাপ্লিকেশনের মধ্যে সেই কোর্সগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারবে। তো চলো এবার মেন টপিকে আসা যাক। তো স্বাধীনোত্তর ভারতে নারী আন্দোলন ভূমিকা কী রয়েছে দেখো। 1947 সালে রাজনৈতিক স্বাধীনতার পর ভারতের নারী আন্দোলন এক নতুন মাত্রা লাভ করে। ঠিক আছে, 1947 সালের পর, ঠিক আছে, যে রাজনৈতিক স্বাধীনতা লাভ করে ভারত, তারপরে কিন্তু ভারতে এই যে নারী আন্দোলনটি নতুন মাত্রা বা নতুন রূপ নেয়। এই আন্দোলনকে মূলত আমরা দুই ভাগে ভাগ করে আলোচনা করতে পারবো। ঠিক আছে, স্বাধীনোত্তর বা স্বাধীনতার পরবর্তীকালে যে ভারতের নারী আন্দোলন শুরু হয়েছিল এই আন্দোলনকে আমরা দুটো আলাদা আলাদা ভাগে বিভাগ করে আলোচনা করতে পারবো। তো প্রথম পর্যায়ে কি রয়েছে দেখো, সাংবিধানিক এবং আইনি সংস্কার। এখানে কি রয়েছে যে স্বাধীনতার পরবর্তী প্রথম 2 শতকে নারীরা মূলত রাষ্ট্রের কাছ থেকে আইনি এবং সামাজিক সমতা আদায়ের দিকে মনোনিবেশ করে। নারীরাও যেন আইনি সমতা এবং সামাজিকভাবে একই সমতা ভোগ করে পুরুষদের তুলনায় বা পুরুষদের সমান যেন তাদেরকে সমতা দেওয়া হয়। তো এই সমস্ত দিকে তাদের মনোনিবেশটা কিন্তু ধীরে ধীরে এগোতে থাকে। আচ্ছা, তারপরে রয়েছে কি আইনি সুরক্ষা। এই সময়ের বড় সাফল্য ছিল 1955-56 সালের হিন্দু কোড বিল পাস। এই যে হিন্দু কোড বিল পাস করা হয় এটা হলো নারী আন্দোলনের বা নারী যে তাদেরকে সমান সমতা সাম্য দেওয়া হবে, এটা কিন্তু খুব একটা বড় তাদের জন্য ছিল সাফল্য। এর ফলে বিবাহ, উত্তরাধিকার এবং দস্তক নেওয়ার ক্ষেত্রে নারীরা আইনি অধিকার পায়। ঠিক আছে, বিবাহর ক্ষেত্রে, ঠিক আছে, তারপরে সম্পত্তিতে যে উত্তরাধিকারের যে বিষয়টা রয়েছে সেই সমস্ত ক্ষেত্রে এবং দস্তক নেওয়ার ক্ষেত্রে নারীরা কিন্তু একটা খুব বড় সাফল্য এখানে পায়। তখন যখন এই হিন্দু কোড বিলটা পাস হয়, ঠিক আছে, 1955-56 সালের মধ্যে। আচ্ছা, সংগঠন অল ইন্ডিয়া ওমেন্স কনফারেন্স এবং ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়া ওমেন্স শিক্ষা এবং স্বাস্থ্যের মতো বিষয়গুলোকে কাজ করতে থাকে। ঠিক আছে, তো সংগঠন অনেকগুলো নারী প্রতিষ্ঠান বা সংগঠন তৈরি হয়, তাদের মধ্যে এখানে বলা হয়েছে অল ইন্ডিয়া ওমেন্স ফেডারেশন যে কনফারেন্স যেটা রয়েছে একটা, এবং তারপরে রয়েছে কি ন্যাশনাল ফেডারেশনস অফ ইন্ডিয়ান ওমেন। এখানে শিক্ষা এবং স্বাস্থ্যের মতো বিষয়গুলোকে নিয়ে আলোচনা করা হয় এবং এক্ষেত্রেও নারীদের খুব একটা সাফল্যের পথ প্রশস্ত হয় এই সংগঠনগুলোর মাধ্যমে। আচ্ছা, এটা ছিল প্রথম পর্যায়ে। এবার দ্বিতীয় পর্যায়ে রয়েছে প্রথম যেটা, সেটা হলো স্বশাসিত এবং প্রতিবাদী আন্দোলন। তো স্বশাসিত এবং প্রতিবাদী আন্দোলন কি রয়েছে দেখো, 1970-এর দশককে ভারতের নারী আন্দোলনের দ্বিতীয় জোয়ার বলা হয়। ঠিক আছে, 1970-এর দশক এবং তার পরবর্তী যে সময় রয়েছে এটাকে নারী আন্দোলনের দ্বিতীয় পর্ব বা দ্বিতীয় জোয়ার আমরা হিসেবে ধরে নিতে পারবো। এই সময় আন্দোলনগুলো রাজনৈতিক দলের প্রভাবমুক্ত হয়ে স্বশাসিত হয়ে ওঠে। এইখানে কিন্তু কোনো ধরনের রাজনৈতিক প্রভাব ছিল না এই সমস্ত নারী আন্দোলনের মধ্যে। ঠিক আছে, কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়াই তারা কিন্তু নিজের মতোই এই আন্দোলনগুলোকে করতে পেরেছিল। আচ্ছা, মথুরা ধর্ষণ মামলা এবং আইনি লড়াই।
1972 থেকে 1979 সালে কি হয়েছিল মথুরা ধর্ষণ মামলায়। তো আদিবাসী কিশোরী মথুরার ওপর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে নারীরা দেশ জুড়ে সংগঠিত হয়। ঠিক আছে, এই যে একটা মেয়ের কথা এখানে বলা হয়েছে, ঠিক আছে, যে একটা আদিবাসী কিশোরী ছিল যার নাম ছিল মধুরা, তার উপর কিন্তু পুলিশি খুব অত্যাচার করা হয়, ঠিক আছে, পুলিশের দ্বারা। তো তখন কি হয়, এই বিরুদ্ধে নারীরা কিন্তু দেশ জুড়ে একটা আন্দোলন তৈরি করে। এর ফলে 1983 সালে ধর্ষণ বিরোধী আইন আরো কঠোর হয়। নারীদের প্রতি যে ধর্ষণটা রয়েছে, তো ধর্ষণ বিরোধী আইন আরো কঠোরভাবে এখানে তৈরি হয়ে ওঠে তো এই আন্দোলনের পরে, ঠিক আছে। আচ্ছা, তারপরে রয়েছে পরিবেশ এবং জীবিকা। 1970-এর দশকে চিপকো আন্দোলন ছিল নারীদের পরিবেশ রক্ষার এক ঐতিহাসিক লড়াই। পরিবেশ রক্ষার জন্য নারীরাও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে লড়াই করে গেছে। তার একটা উদাহরণ হলো এই চিপকো আন্দোলন, যেখানে নারীদের দ্বারা পরিবেশ রক্ষার উপর একটা আন্দোলন করা হয়েছিল, ঠিক আছে। অন্যদিকে এলা ভট্টের নেতৃত্বে সেবা যেটা আছে, এটা অসাংগঠনিক ক্ষেত্রে নারী শ্রমিকদের স্বনির্ভর করতে কাজ শুরু করে। তো এই যে সংগঠনটা রয়েছে, এই সংগঠনের দ্বারা নারী শ্রমিকদের কিন্তু স্বনির্ভর করে তোলার জন্য অনেক ধরনের কাজ করে গেছে। আচ্ছা, তারপরে রয়েছে কি সামাজিক ব্যাধি বিরোধী আন্দোলন। যৌতুক প্রথা এবং বধূ হত্যার বিরুদ্ধে দিল্লি এবং বোম্বাইতে ব্যাপক আন্দোলন গড়ে তোলে। তখনকার দিনে কিন্তু বধূ হত্যা বা যেটা ছিল বধূ হত্যা এবং কি যৌতুক প্রথা, ঠিক আছে, এগুলো খুবই প্রচলিত ছিল তখনকার দিনে। কিন্তু এইটা দিল্লি এবং বোম্বাইয়ে এই দুটি প্রথার বিরুদ্ধে কিন্তু আন্দোলন শুরু হয়। এছাড়া অন্ধ্রপ্রদেশে নারীদের মদ বিরোধী আন্দোলন ছিল অত্যন্ত উল্লেখযোগ্য, ঠিক আছে। মদ যে রয়েছে বা যে ড্রিঙ্কস বলা হয় অ্যালকোহল, তো এর বিরুদ্ধে কিন্তু নারীরা একটা আন্দোলন করেছিল অন্ধ্রপ্রদেশের মধ্যে। আচ্ছা, তারপরে যেটা রয়েছে রাজনৈতিক ক্ষমতায়ন। 1992 সালে 73 এবং 74তম সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েত এবং পৌরসভায় মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষণ নিশ্চিত করা হয়। এই যে 73 এবং 74তম যে সংবিধান সংশোধনী আইন ছিল, এই আইনের ফলে কি হয়, মহিলাদের জন্য কিন্তু 1/3 আসন বা 33% আসন সংরক্ষণের কথা এখানে বলা হয়, এবং যা তৃণমূল স্তরে নারী নেতৃত্ব তৈরি করবে। একদম শুরু থেকে কিন্তু নারী নেতৃত্ব তৈরি করাই ছিল এটার প্রধান উদ্দেশ্য। এবং এই উদ্দেশ্য বা এই যে সালটা রয়েছে 1992 থেকে 73 এবং 74তম সংবিধান সংশোধনী আইন, এখানে এই উদ্দেশ্যে কিন্তু নারীদের জন্য 33% আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়। আচ্ছা, তৃতীয় নাম্বার যেটা রয়েছে সমকালীন প্রেক্ষাপট এবং নতুন চ্যালেঞ্জ কি রয়েছে, ঠিক আছে। নারীদের যে এই যে আন্দোলন, এই আন্দোলনে কি কি চ্যালেঞ্জগুলো এসেছে এবং সমকালীন প্রেক্ষাপট কি কি ছিল, এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করব। তো একবিংশ শতাব্দীতে নারী আন্দোলন আরও বহুমুখী হয়ে উঠেছিল, ঠিক আছে। একবিংশ শতাব্দীতে এই যে নারী আন্দোলন যে প্রথমে স্বাধীনতার পরবর্তীকালে যে শুরু হয়েছিল, এটা কিন্তু আরও অনেক ধরনের রূপ গ্রহণ করেছিল। তো প্রথমে এখানে বলা হয়েছে বিশাখা নির্দেশিকা। এখানে কি বলা হয়েছে দেখো, 1997 সালে কর্মক্ষেত্রে যৌন হেনস্থা রোধে সুপ্রিম কোর্টে এই নির্দেশিকা নারীর সুরক্ষায় নতুন দিগন্ত খুলে দেয়। কর্মক্ষেত্রে কিন্তু নারীদের প্রতি বিভিন্ন সময় কিন্তু নির্যাতন বা বিভিন্ন ধরনের তাদের উপরে অকর্ম করা হতো। তো এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট একটা নির্দেশিকা তৈরি করে, যেখানে নারী সুরক্ষার মামলায় একটা নতুন দিক খুলে দেয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে রয়েছে কি প্রান্তিক নারীবাদ। বর্তমান সময়ে দলিত নারীবাদী এবং মুসলিম নারীদের অধিকার, যেমন 3 তালাক বিরোধী আন্দোলন যেটা রয়েছে, এটা বিশেষ গুরুত্ব পাচ্ছে, ঠিক আছে। 3 তালাক আন্দোলনকে এটা এখন কিছু, এটা কিন্তু এখন আর নেই, ঠিক আছে। আগে এই প্রথাটা প্রচলিত ছিল। তো এটা হলো প্রান্তিক নারীবাদের একটা সাফল্য। নেক্সট রয়েছে কি ডিজিটাল আন্দোলন। সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে মি টু একটা খুব ট্রেন্ড প্রচলিত ছিল, ঠিক আছে। হ্যাশট্যাগ মি টু বলে এই ট্রেন্ডটা খুবই প্রচলিত ছিল কিছু বছর আগে। তো এই আন্দোলনের জন্য বা সাইবার বুলিং এর বিরুদ্ধে নারীরা এখন বিশ্বব্যাপী কিন্তু সোচ্চার হয়েছে। নারীদের উপরে যদি কোনো ধরনের সামান্য ধরনের যদিও কোনো অত্যাচার করা হয় বা যৌন নির্যাতন করা হয়, তাহলে কিন্তু যে এই ট্রেন্ডটা যে প্রচলিত ছিল, এই প্রচলিত ট্রেন্ডের মাধ্যমে কিন্তু তারা কিন্তু আইনের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করতে পারে, ঠিক আছে। তো আচ্ছা, তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।